ওকে, তো লাস্ট ক্লাসে আমরা এই অবধি পড়েছিলাম, সেকশন এ থেকে গ্যাসিয়াস স্টেট থেকে শুরু করে প্রিন্সিপাল অফ করেসপন্ডিং স্টেট এই অবধি আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে। তো আজকে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ল অফ ডিস্ট্রিবিউশন, মলিকুলার ভেলোসিটি, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখবো আজকে। এইখান থেকে এই পয়েন্টটা থেকে শুরু করে এই অবধি আমরা দেখবো আজকে। আচ্ছা, আমরা কি একটু ওয়েট করে নেবো বাকি আর? ওকে, ঠিক আছে, শুরু করো। তো এর আগের দিন আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন দেখেছিলাম, তাই তো? ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন থেকে আজকে শুরু করছি, একটা ছোট পয়েন্ট, তারপরে আমি এই জায়গাতে আসছি। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন আমাদের কি ছিল? পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি দ্যাট ইজ ইকুয়ালস টু এন আর টি। এটা ছিল ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এবারে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের এখানে একটুখানি মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এটা রিয়েল গ্যাসের জন্য আমরা লিখি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটাকে, এই রিয়েল গ্যাসের জন্য লিখি। আর আইডিয়াল গ্যাসের জন্য আমরা কি লিখি? আইডিয়াল গ্যাসের জন্য আমরা লিখি পিভি ইকুয়াল টু এনআরটি। এটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন আমরা লিখি। এবারে যদি আমি এক মোল গ্যাসের ক্ষেত্রে রিয়েল গ্যাস বা এক মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যদি আমি কনসিডার করি, তাহলে এই ইকুয়েশনটা আমার হয়ে যাবে পিভি ইকুয়াল টু আরটি। এবার এই পিভিটাকে যদি আরটি দিয়ে আমরা ডিভাইড করি, তাহলে এটা হয়ে যাবে 1। এই পিভি বাই আরটি এই টার্মটাকে আমরা কি বলি? কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এই পিভি বাই আরটি এই টার্মটাই হচ্ছে আমাদের কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা জেড। তো জেড ফর আইডিয়াল গ্যাস, যদি ডাইরেক্ট কোশ্চেন আসে যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ফর আইডিয়াল গ্যাস, তাহলে জেডটা কি? জেডটা হয়ে যাচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। তাহলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ফর আইডিয়াল গ্যাস যদি জিজ্ঞেস করে, তাহলে তার অ্যান্সার হবে 1। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ফর আইডিয়াল গ্যাস হচ্ছে 1। এটা একটা কোশ্চেন ডাইরেক্ট হতে পারে যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ফর আইডিয়াল গ্যাস কত, তাহলে সেটা হচ্ছে 1। এটা ডাইরেক্ট কোশ্চেন হতে পারে এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বারবার আসে। যদি আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর রিয়েল গ্যাসের জন্য দেখি, তাহলে রিয়েল গ্যাসের ইকুয়েশন তো আমি এরকম বলতে পারি যে পিভি নট ইকুয়াল টু আরটি। এক মোলের জন্য রিয়েল গ্যাসের ক্ষেত্রে পিভি আরটি সমান হবে না, তাহলে আমি এক্ষেত্রে লিখতে পারি যে পিভি বাই আরটি নট ইকুয়াল টু 1, বা আমি লিখতে পারি জেড নট ইকুয়াল টু 1। তো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর যদি আমি রিয়েল গ্যাসের জন্য দেখি, তাহলে রিয়েল গ্যাসের ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর এক হবে না। এখন এক হবে না এর মানে কি? এক হবে না এর মানে দুটো হতে পারে। এক হবে না এর মানে দুটো হতে পারে, যে এটা একের থেকে বেশি হতে পারে বা একের থেকে কম হতে পারে। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর একের থেকে বেশি হতে পারে, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর একের থেকে কম হতে পারে। এই দুটো একের সমান নয় মানে এই দুটো হতে পারে, হয় বেশি অথবা কম। তো আমরা যদি একটা প্লট করি, সেই প্লটটা হচ্ছে এরকম। আমরা যদি এরকম একটা প্লট দেখি, একদিকে আমরা পিভি প্লট করব, মানে আমি একদিকে জেড প্লট করব আর জেড এর রেসপেক্টে পি প্লট করব একদিকে। এই প্লটটা আমরা যদি দেখি, তাহলে প্লটটা এরকম হবে। আইডিয়াল গ্যাসের জন্য জেড কত হবে? আইডিয়াল গ্যাসের জন্য জেড হবে 1, কনস্ট্যান্ট। জেড 1 হবে সবসময়, তাহলে এটা কি আইডিয়াল গ্যাসের জন্য। তাহলে আইডিয়াল গ্যাসের জন্য জেড সবসময় একই থাকবে, 1ই থাকবে। জেড 1 এটা কনস্ট্যান্ট থাকবে আইডিয়াল গ্যাসের জন্য, কোনো চেঞ্জ নেই। তাহলে একটা আমরা স্ট্রেট লাইন এরকম পাবো প্যারালাল টু এক্স অ্যাক্সিস। কিন্তু যদি আমরা রিয়েল গ্যাসের ক্ষেত্রে দেখি, তাহলে রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখব যে এই কার্ভটা এইরকম হয়ে যাচ্ছে। এটা রিয়েল গ্যাসের ক্ষেত্রে এরকম কার্ভ দেখব। তো এই কার্ভটাতে কি বলছে যে জেড এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা যখন প্রেসারের ভ্যালুটা কম থাকছে, এখানে আমরা দেখছি যদি প্রেসার যখন কম থাকবে তখন জেড এর ভ্যালু হচ্ছে লেস দ্যান 1। এটা 1 ছিল, এই জায়গাটা ছিল জেড ইকুয়াল টু 1। তাহলে প্রেসার লো প্রেসারে জেড এর ভ্যালু কত? লো প্রেসারে জেড এর ভ্যালু রিয়েল গ্যাসের জন্য লেস দ্যান 1। তাহলে এইখানে যে জিনিসটা আমি বলছিলাম যে লেস দ্যান 1, এটা কখন হবে? লো প্রেসারে। তাহলে এই কোশ্চেনটা ডাইরেক্ট আসতে পারে যে অ্যাট লো প্রেসার
কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের ভ্যালু কত, গ্রেটার দ্যান 1, লেস দ্যান 1, ইকুয়াল টু 1, এরকম একটা অপশন দিল। আর হাই প্রেসারে এটা গ্রেটার দ্যান 1 হচ্ছে। এখানে যখন আমরা হাই প্রেসারে চলে যাচ্ছি, এইখানে হাই প্রেসারটা এইদিকে হাই প্রেসার, তাহলে হাই প্রেসারে এটা আবার 1 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে রিয়েল গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু লো প্রেসারে লেস দ্যান 1 আর হাই প্রেসারে গ্রেটার দ্যান 1, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এটাকে আমরা প্রুভ করতে পারি কিরকম করে, আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন দিয়ে এটা প্রুভ করতে পারি। তাহলে প্রথমে আমি যদি লো প্রেসারে দেখি, অ্যাট লো প্রেসার, লো প্রেসারে কি বলছে, আমার ইকুয়েশন কি ছিল, পি প্লাস, আমি যদি 1 মোলের জন্য লিখি তাহলে এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি দ্যাট ইজ ইকুয়াল টু আর টি। তাহলে যখন প্রেসার লো হবে তখন ভলিউম হাই হবে, লো প্রেসারে ভলিউম হাই, আর ভলিউম যদি হাই হয় তাহলে ভি মাইনাস বি এইটাকে আমি লিখতে পারি ভি অনলি। কারণ যদি ভলিউম খুব হাই হয় তাহলে বি যে টার্মটা এটা নেগলিজেবল হবে এই ভি টার্মের রেসপেক্টে, তাহলে ভি এর রেসপেক্টে বি নেগলিজেবল হবে, বি কে আমি নেগলিজেবল মনে করব, তাহলে ভি মাইনাস বি ইকুয়াল টু ভি মনে করব। তাহলে ইকুয়েশন কি দাঁড়ালো, পি ভি আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি প্লাস এ বাই ভি দ্যাট ইজ ইকুয়াল টু আর টি। এই ইকুয়েশনটাকে আমি আবার যদি এখানে লিখি তাহলে পিভি বাই আর টি প্লাস এ বাই ভি আর টি, এটা হয়ে যাবে 1। তাহলে পিভি বাই আর টি ছিল আমাদের জেড, 1 মাইনাস এ বাই ভি আর টি। তাহলে এ বাই ভি আর টি যেহেতু পজিটিভ ভ্যালু, তাহলে জেড এর ভ্যালু লেস দ্যান 1 হবে। তাহলে ডাইরেক্ট এই কোশ্চেনটা আসতে পারে যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড ইকুয়াল টু কত। তাহলে জেড ইকুয়াল টু হয়ে যাবে, তখন কোশ্চেন হবে লো প্রেসারে না হাই প্রেসারে, লো প্রেসারে হলে এটা 1 থেকে কম, তাহলে 1 মাইনাস এ ভি বাই আর টি, এইটা আমরা লিখব। এবার যদি হাই প্রেসারে দেখি, হাই প্রেসারে কি হবে, যদি প্রেসার হাই হয় তাহলে পি প্লাস এ বাই ভি স্কোয়ার, এইটাকে আমি লিখতে পারি পি, এই টার্মটাকে আমি মনে করবো 0, এই টার্মটাকে আমি 0 ধরবো, কারণ প্রেসার হাই, তাহলে প্রেসারের রেসপেক্টে এই টার্মটা নেগলিজেবল, তাহলে অনলি পি থাকবে। তাহলে আমি এই ইকুয়েশনটাকে যদি আবার এখানে লিখি যে পি প্লাস পি, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে পি ইন্টু ভি মাইনাস বি দ্যাট ইজ ইকুয়াল টু আর টি, তাহলে এটা হয়ে গেল পিভি মাইনাস পিবি দ্যাট ইজ ইকুয়াল টু আর টি। তাহলে পিভি বাই আর টি মাইনাস পিবি বাই আর টি দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে জেড, এটা জেড, জেড ইকুয়াল টু 1 প্লাস পিবি বাই আর টি। তাহলে জেড এর ভ্যালু 1 থেকে বেশি হয়ে গেল। তাহলে জেড এর ভ্যালু 1 থেকে বেশি কখন, হাই প্রেসারে, লো প্রেসারে জেড এর ভ্যালু 1 থেকে কম। শুধু এইটুকুই এই অ্যামাগার্টস কার্ভ থেকে আমাদেরকে মনে রাখতে হবে। এই কার্ভটা অ্যামাগার্টস কার্ভ, এরকম কার্ভ। তাহলে আমরা এখানে দেখি এর আগের দিন আমাদের এটা দেখেছিলাম, এইখানে এই যে কার্ভটা, এই কার্ভটা হচ্ছে জেড ভার্সেস পি। এবার এই কার্ভের ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 1। তাহলে আবার একটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট, যে হাইড্রোজেন আর হিলিয়াম এই দুটো গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 1। এটা হচ্ছে অলওয়েজ, সে লো প্রেসার হোক বা হাই প্রেসার হোক, লো প্রেসারও গ্রেটার দ্যান 1, হাই প্রেসারও গ্রেটার দ্যান 1 হাইড্রোজেনের ক্ষেত্রে, হিলিয়ামের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে। বাকি যাদের ক্ষেত্রে দেখবো যে নাইট্রোজেন হোক, মিথেন হোক, কার্বন ডাইঅক্সাইড হোক, এদের ক্ষেত্রে লেস দ্যান 1 হচ্ছে লো প্রেসারে, হাই প্রেসারে গ্রেটার দ্যান 1। তাহলে এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে যে কখন গ্রেটার দ্যান 1, কখন লেস দ্যান 1, আর হাইড্রোজেনের ক্ষেত্রে জেড অলওয়েজ গ্রেটার দ্যান 1, এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে ডাইরেক্ট এরকম কোশ্চেন হতে পারে যে হাইড্রোজেনের ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড এর ভ্যালু কত, লো প্রেসার বা হাই প্রেসার যেমনই হোক না কেন অলওয়েজ গ্রেটার দ্যান 1। কিন্তু বাকি সব রিয়েল গ্যাসের জন্য কখনো গ্রেটার দ্যান 1, লো প্রেসারে লেস দ্যান 1, হাই প্রেসারে গ্রেটার দ্যান 1। কার্ভটা মনে রাখলে আমাদের এটা মনে থাকবে যে লো প্রেসারে কত ভ্যালু, হাই প্রেসারে কত ভ্যালু। এবার এখানে একটা কোশ্চেন হতে পারে যে কেন হাইড্রোজেন বা হিলিয়ামের ক্ষেত্রে অলওয়েজ গ্রেটার দ্যান 1। তাহলে আমি এখানে এই জিনিসটা লিখছি যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন আমাদের ছিল পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি।
তো হাইড্রোজেন বা হিলিয়াম এরা হচ্ছে নন পোলার গ্যাস, তাহলে এরা হচ্ছে কি রকম গ্যাস? নন পোলার গ্যাস। এরা হচ্ছে নন পোলার গ্যাস। আর নন পোলার গ্যাসের ক্ষেত্রে, নন পোলার গ্যাসের ক্ষেত্রে অ্যাট্রাকশন ফ্যাক্টরটা খুবই সামান্য। তার মানে অ্যাট্রাকশন মানে এ ভ্যালুটাকে আমরা জিরো কনসিডার করব হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে। এ যে ফ্যাক্টর, অ্যাট্রাকশন ফ্যাক্টর ভ্যান ডের ওয়ালস কনস্ট্যান্ট এ, এটা জিরো কনসিডার করবো। তাহলে এটা যদি জিরো কনসিডার করি তাহলে এই টার্মটা আমার জিরো হয়ে গেল। আর এই টার্মটা জিরো হলেই ইকুয়েশনটা আগের মতোই হয়ে গেল, পিভি মাইনাস পিবি ইকুয়াল টু আর টি। তার মানে পিভি বাই আর টি ইকুয়াল টু 1 প্লাস পিবি বাই আর টি। এই কারণেই জেড এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 1 হবে হাইড্রোজেন আর হিলিয়ামের জন্য। তাহলে এই আমাগাটস কার্ভ থেকে এই কোশ্চেনটাই এখানে আমাদেরকে হতে পারে, জেড এর ভ্যালু জিজ্ঞেস করবে যে গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পয়েন্টটা আমরা এখানে দেখে নিলাম। সেটা হচ্ছে, তাহলে এর আগের দিন এইটা পড়েছিলাম আমরা, এই অ্যান্ড্রিউস কার্ভ আগের দিন হয়ে গেছিল, আর আজকে আমাগাটস কার্ভ দেখালাম। তাহলে এটা হয়ে গেল এই পার্ট থেকে। এবার আমরা আসি এখানে, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটিস, এই পয়েন্টটাতে আসছি। ম্যাক্সওয়েল ল অফ ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটি। একটা প্রশ্নের একটুখানি উত্তর দিন, যে ধরুন আমি যদি একটা কন্টেনার নিই, এবং সেই কন্টেনারে আমি কিছু গ্যাস মলিকিউলস নিয়েছি। তাহলে একটা কন্টেনার নিলাম আমি, এই কন্টেনারের মধ্যে আমি কিছু গ্যাস মলিকিউলস নিয়েছি। এই গ্যাসের যদি আমাকে প্রেসার দেখতে হয় তাহলে আমরা কি বলবো? প্রেসার কি? যে এই মলিকিউলসগুলো এই ওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের উপর, পার ইউনিট এরিয়ার উপর যতটা ফোর্স দিচ্ছে সেটাই হচ্ছে প্রেসার, তাই তো? এখন আমার কোশ্চেন হচ্ছে যে এখানকার প্রত্যেকটা মলিকিউল কি সমান ফোর্স দিয়ে এই ওয়ালে হিট করছে? সমান ফোর্স নিয়ে কি ওয়ালে হিট করছে? প্রত্যেকটা মলিকিউল কি সমান ফোর্সে ওয়ালের মধ্যে হিট করছে? প্রত্যেকটা মলিকিউলই কি সমান ফোর্স নিয়ে এই ওয়ালের মধ্যে হিট করছে? কি মনে হয়? আপনার চ্যাটেও লিখতে পারেন, একটু একটু ইন্টারঅ্যাক্টিভ হলে সুবিধা হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে। তো আমি এটা কোশ্চেন বলছি যে মলিকিউলগুলো কি সমান ফোর্স নিয়ে কি ওয়ালের মধ্যে হিট করবে? সবাই কি একই ফোর্সে হিট করবে? সেটা না নয়। না, সবাই সমান নয়। সবাই সমান নয়। তাহলে সবাই যদি সমান ফোর্স নিয়ে হিট না করে তাহলে কোনো গ্যাসের প্রেসার কি করে কনস্ট্যান্ট হয়? একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের নির্দিষ্ট টেম্পারেচারে, নির্দিষ্ট ভলিউমে গ্যাসের প্রেসারটা কি করে কনস্ট্যান্ট হয়? তাহলে আমরা যখন কোনো গ্যাসের প্রেসার মেজার করি, এই প্রেসারটা তো প্রত্যেকটা মলিকুল তো আলাদা আলাদা প্রেসার দিচ্ছে, তাহলে প্রেসারটাও তো টাইমের সাথে সাথে চেঞ্জ হওয়ার কথা ছিল, যে কখনো বেশি হতো কখনো কম হতো, এরকম তো না। আমরা কোনো একটা গ্যাসের মধ্যে যে প্রেসার দেখি সেই প্রেসারটা তো টাইমের সাথে কোনো চেঞ্জ নেই, পুরো টাইমেই প্রেসারটা একই থাকে, কনস্ট্যান্ট থাকে, একটা নির্দিষ্ট এভারেজ না হয়। এভারেজ না হয়, ভেরি গুড, এভারেজ না হয়। তো এইখানে আমরা কি করি? স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস একটা করি, যে প্রত্যেকটা যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্স দিচ্ছে, আমরা এখানে একটা এভারেজ ফোর্স নিই। তো ম্যাক্সওয়েলের এরকম একটা চিন্তা ভাবনা এসেছে। ম্যাক্সওয়েল ভেবেছেন যে প্রেসারটাও যেমন একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা কোনো গ্যাসের ক্ষেত্রে, তাহলে আমরা এইরকম একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিতে পারি যেটাও কনস্ট্যান্ট থাকবে। সেটা কি? যে নাম্বার অফ মলিকিউলস বা ফ্র্যাকশন অফ মলিকিউলস, নাম্বার ঠিক না, ফ্র্যাকশন অফ মলিকিউলস ডিএন বাই এন। এই ফ্র্যাকশন অফ মলিকিউলস, ডিএন মানে হচ্ছে একটা স্মল অ্যামাউন্ট অফ স্মল নাম্বার অফ মলিকিউলস, আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকিউলস এই গ্যাসের মধ্যে। ডিএন বাই এন এই ফ্র্যাকশনটা, এটাও কনস্ট্যান্ট থাকবে কোনো একটা পার্টিকুলার ভেলোসিটি রেঞ্জে। যেমন আমি ইউ থেকে ইউ প্লাস ডিইউ এই রেঞ্জের মধ্যে যদি গ্যাস মলিকিউলগুলোকে দেখি, তার ফ্র্যাকশন দেখি, তাহলে এই ফ্র্যাকশনটাও একটা কনস্ট্যান্ট থাকবে, এটাও টাইমের সাথে সাথে চেঞ্জ হবে না। যেমন প্রেসার টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না, ঠিক এই কনসেপ্টটার উপর বেস করেই তিনি এই ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটাকে তিনি এনেছেন। আমি এখানে দেখাচ্ছি সেই জিনিসটা কিভাবে এরা এক্সপ্লেন করতে চাইছে।
তো ম্যাক্সওয়েলের এই জায়গাটা আমরা যদি দেখি একবার, তো কনসেপ্টটা এটাই যে আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটার উপর বেস করেই ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটাও দেখব। তো ওকে, তো এইখানে একটা পয়েন্ট, খুব সুন্দর পয়েন্ট তারা লিখেছেন। দেখুন এই পয়েন্টটাকে একবার আমি হাইলাইট করছি, এই পয়েন্টটা একবার দেখুন, এই পয়েন্টটা একবার আপনারা পড়ার চেষ্টা করবেন। বলছে যে সিন্স দ্য অবজার্ভ প্রপার্টিজ অফ প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার অফ অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস স্যাম্পল ডু নট চেঞ্জ উইথ টাইম, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য সেম ইজ অলসো ট্রু ইন কেস অফ ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার স্পিড। তাহলে মলিকুলার স্পিডের ক্ষেত্রেও এটা ট্রু হবে। এবং যে একটা আমরা এটা কি বলছে যে দ্য ফ্র্যাকশন অফ টোটাল নাম্বার অফ মলিকুলস হ্যাভিং স্পিড বিটুইন এনি ডেফিনেট রেঞ্জ মাস্ট বি কনস্ট্যান্ট। এবার এটা কনস্ট্যান্ট কিভাবে সেটা আমরা দেখছি। তিনি একটা ইকুয়েশন দিয়েছেন, এইরকম একটা ইকুয়েশন দিয়েছেন, এই পুরো ইকুয়েশনটা ম্যাক্সওয়েল দিয়েছেন। এবার এই ইকুয়েশনটাকে যদি একটুখানি ভালো করে দেখেন, এই ইকুয়েশনটাতে দুটো পার্ট আছে। দুটো পার্ট কি কি? এই ইকুয়েশনে দেখবেন একটা ইউ স্কোয়ার টার্ম আছে, এই যে এখানে একটা ইউ স্কোয়ার টার্ম আছে, এই ইকুয়েশনে একটা ইউ স্কোয়ার টার্ম আছে, ইউটা হচ্ছে ভেলোসিটি, আর এখানে একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে, সেই এক্সপোনেনশিয়াল টার্মের মধ্যেও ইউ স্কোয়ার টার্মটা আছে। তাহলে এই দুটো টার্মকে যদি আমরা দেখি, তাহলে এটা অনেকটা এরকম একটা ইকুয়েশন যে এক্স স্কোয়ার আছে আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, ওয়াই ইকুয়াল টু, এরকম একটা ইকুয়েশন। যদি এই টার্মটাকে আমরা এই ডিউটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে ডিএনইউ বাই ডিউ, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট প্লাস এক্সপোনেনশিয়াল টার্ম আর একটা এক্স স্কোয়ার টার্ম। তো এর মধ্যে দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং পার্ট আছে কার্ভটার, আর একটা আছে প্যারাবোলিক পার্ট আছে যেটা এক্স স্কোয়ার। তো এটাকে যদি প্লট করা হয়, এরকম একটা ইকুয়েশনকে যদি প্লট করা হয়, তাহলে প্লটটা অনেকটা এরকম হবে যে আমরা ম্যাক্সওয়েলের কার্ভটা যখন দেখি, সেই কার্ভটা এরকম হয়। কিরকম? যে এই কার্ভটা দেখতে এরকম হয়। এখন এইভাবে কার্ভটা প্রথমে এরকম উপরের দিকে উঠলো, তারপর আবার নিচে নেমে গেল। এর কারণটা হচ্ছে এটা যে এই যে ইউ স্কোয়ার টার্মটা যেটা আছে, তার জন্য এইদিকে আমরা ইউ প্লট করছি আর এইদিকে 1/n dn du প্লট করছি। তো যখন আমরা ইউ স্কোয়ারের রেসপেক্টে প্লট করব, তখন কি হবে, এই টার্মটা এক্সপোনেনশিয়াল এই প্যারাবোলিক ভাবে এরকম করে উপরের দিকে উঠতে থাকবে, তাহলে এরকম কার্ভটা যাবে। আর ই টু দি পাওয়ার যেটা মাইনাস ইউ স্কোয়ার টার্ম, এরকম একটা টার্ম আছে, সেই টার্মটার জন্য এই কার্ভটা এরকম নিচের দিকে নামবে। এই জন্যে কার্ভটা প্রথমে উপরের দিকে উঠবে, একটা ম্যাক্সিমামে পৌঁছবে, তারপরে আবার এটা নিচের দিকে নেমে যাবে। এবার এইখানে যেটা পয়েন্ট সেটা হলো যে কার্ভটা তো এরকম হবে, এই কার্ভের মধ্যে এই কার্ভটা কি রিপ্রেজেন্ট করছে সেটা আমাদেরকে দেখতে হবে। যে এরকম একটা কার্ভ হবে, সেই কার্ভটা হচ্ছে এটা, এরকম একটা আমরা কার্ভ পাবো, প্রথমে এক্সপোনেনশিয়ালি প্রথমে ইনক্রিজ করবে, তারপরে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে। তো এরকম একটা কার্ভ যদি আমরা পাই, এই কার্ভের এই পার্টটা কি রিপ্রেজেন্ট করছে, এখান থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে এই কার্ভটা থেকে? তো কার্ভটা থেকে এটার কোশ্চেন হবে যে এই কার্ভের টোটাল এরিয়াটা কত। এই কার্ভটা যদি আমি নিই, আন্ডার দ্য কার্ভের টোটাল এরিয়াটা কত ধরবো, এই এরিয়াটাকে কত কনসিডার করব, টোটাল এরিয়াটাকে। এই টোটাল এরিয়াটা হচ্ছে এটা ধরা হচ্ছে প্রবাবিলিটি, যে 0 থেকে শুরু করে ইনফিনিটি অবধি ভেলোসিটি থাকবে, থাকার প্রবাবিলিটি কত কত ফ্র্যাকশন অফ মলিকুলসের। তাহলে সমস্ত মলিকুলস এর মধ্যেই থাকবে, তাহলে এটা 1 হয়ে যাবে, পুরো এরিয়াটাকে আমরা 1 কনসিডার করব, ফ্র্যাকশন হবে 1। এখন এইখানে আমি যদি একটা ছোট্ট জায়গা কনসিডার করি, এইখানে যদি আমি একটা ছোট্ট ভেলোসিটি কনসিডার করি, ধরুন এইখানে একটা ভেলোসিটি কনসিডার করলাম ইউ, এবং তার থেকে আর একটু বেশি একটা ভেলোসিটি কনসিডার করলাম যেটা হচ্ছে ইউ প্লাস ডিউ, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে ডিউ, এখান থেকে ছোট্ট ডিস্টেন্সটা হচ্ছে ডিউ। তাহলে এই যে এরিয়াটা হবে, এই এরিয়াটা হবে এইটা মাল্টিপ্লাইড ডিউ, তার মানে 1/n dn du এর সাথে ডিউ মাল্টিপ্লাই। তাহলে দেখুন এই জিনিসটাই আসছে dn/n, ফ্র্যাকশন অফ মলিকিউলস। তাহলে এইটা এরিয়াটা রিপ্রেজেন্ট করছে যে কত ফ্র্যাকশন অফ মলিকিউলসের ভেলোসিটি ইউ থেকে ইউ প্লাস ডিউ এর মধ্যে।
এই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে। তাহলে এইখানে কোনো একটা পার্টিকুলার এরিয়া, যে কোনো আমরা জায়গায় ছোট্ট একটা এরিয়া যদি কনসিডার করি, সেটা রিপ্রেজেন্ট করবে সেটা। এবার ওকে, এটাকে আর একবার বলছি যে এই যে কার্ভটা, এই কার্ভটা অ্যাকচুয়ালি কি করে এইরকম টাইপের দেখতে হলো, এটা প্রথমে আমি বললাম। কারণ এই যে ডিএন, এই ইকুয়েশনটা যদি আমরা দেখি, এই ইকুয়েশনটার মধ্যে দুটো টার্ম আছে। আবার একবার আমি জিনিসটা রিপিট করছি, এই ইকুয়েশনটার মধ্যে দুটো টার্ম আছে। একটা টার্ম আছে ইউ স্কোয়ার, আর একটা টার্ম আছে এক্সপোনেনশিয়াল, তার মধ্যে মাইনাস ইউ স্কোয়ার আছে। মানে বাকিটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স স্কোয়ার, এরকম একটা টার্ম আছে। আর ইউ স্কোয়ার এক্স ধরি তাহলে একটা এক্স স্কোয়ার টার্ম আছে। তাহলে এইরকম একটা ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে কার্ভটা কেমন হবে? এক্স স্কোয়ারের রেসপেক্টে যদি যখন এক্স এর ভ্যালু কম থাকবে, তখন কি হবে, এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটা ডমিনেটিং হবে, এক্স স্কোয়ার ভ্যালুটা ডমিনেটিং হবে। তাহলে তখন এটা এরকম কার্ভটা উপরের দিকে উঠতে থাকবে, এক্স স্কোয়ারের ভ্যালুটা ডমিনেটিং হবে। যখন এক্স এর ভ্যালু একটা লিমিটিং পর্যায়ের পর থেকে বেশি হয়ে যাবে, তখন এই পার্টটা ডমিনেটিং হবে, আর এই পার্টটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং পার্ট। তাহলে তখন এটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে থাকবে। তাহলে এই জন্য আমরা কার্ভটা এরকম পাবো। এখানে যে কার্ভটা আমরা লিখেছি, এখানে যে কার্ভটা দেখছি, এরকম একটা কার্ভ পাবো। এবার এই কার্ভের মধ্যে, এই কার্ভের এরিয়া আন্ডার দ্য কার্ভ কি রিপ্রেজেন্ট করছে? এরিয়া আন্ডার দ্য কার্ভ রিপ্রেজেন্ট করছে টোটাল নাম্বার অফ মলিকিউলস, টোটাল ফ্র্যাকশন অফ মলিকিউলস। আর টোটাল ফ্র্যাকশন অফ মলিকিউলস কত? 1 n বাই n। টোটাল ফ্র্যাকশন অফ মলিকিউলস মানে টোটাল মলিকিউলস ডিভাইডেড বাই যতগুলো মলিকিউল গ্যাসের মধ্যে নিয়েছিলাম। তাহলে টোটাল ফ্র্যাকশনটা 1 হবে। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই এরিয়াটা, পুরো কার্ভের নিচে যে এরিয়াটা হবে, এই এরিয়াটার ভ্যালু হবে 1। এখন আমরা কি করছি, আমরা এই কার্ভের মধ্যেই একটা ছোট্ট একটা ভেলোসিটি প্রথমে কনসিডার করছি, ইউ। এইদিকে আমাদের ভেলোসিটি ছিল ইউ, আর এইদিকে 1/n dn du, এইটা প্লট করা হয়েছে। তো এখানে ইউ ভেলোসিটি, আর এখানে আর একটা বেশি ভেলোসিটি নিচ্ছি, ইউ প্লাস ডিউ। কোশ্চেন হচ্ছে যে এই এরিয়াটা কি? এই এরিয়াটা হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউলস, ততগুলো মলিকিউল। আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে এই ডিস্টেন্সটা কত, এখান থেকে এইটুকু, এই যে ছোট্ট ডিস্টেন্সটা কত, এই এরিয়া মানে লেন্থ ব্রেথটা কত, এটার হচ্ছে ব্রেথ হচ্ছে ডিউ। তাহলে কি হচ্ছে 1/n dn ডিউ, আর এর সাথে ডিউ মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে 1/n dn বা dn/n। তাহলে ফ্র্যাকশন অফ মলিকিউলস, তাহলে স্মল নাম্বার অফ মলিকিউলস dn ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকিউলস। তাহলে কতগুলো মলিকিউলস আছে, কতগুলো ফ্র্যাকশন, টোটাল নাম্বার অফ মলিকিউলস, টোটাল ফ্র্যাকশন অফ মলিকিউলস যার ভেলোসিটি ইউ থেকে ইউ প্লাস ডিউ এর মধ্যে আছে। তাহলে এই জিনিসটাকে আমরা এখানে দেখছি। এবার যদি আমরা এই কার্ভে দেখি, তাহলে এই কার্ভে একটা ম্যাক্সিমা আছে, এই যে এখানে একটা ম্যাক্সিমা আছে, একটা ম্যাক্সিমাতে গিয়ে তারপরে কার্ভটা ফল করতে শুরু করে। তাহলে প্রথমে গ্র্যাজুয়ালি কার্ভটা ইনক্রিজ করে, ম্যাক্সিমাতে পৌঁছয়, তারপরে গ্র্যাজুয়ালি এটা ডিক্রিজ করে। তো এই ম্যাক্সিমাটাকে যদি আমি জানতে চাই, তার মানে এই ম্যাক্সিমাটাকে ধরুন আমি জানতে চাই যে এখানে কোথায় গিয়ে কোন ভেলোসিটিতে সব থেকে বেশি সংখ্যক মলিকিউল আছে, কোন কোন ভেলোসিটি থাকার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। এটা মানে তাই বোঝাচ্ছে যে এইখানে হচ্ছে, আমি যদি একটা ছোট্ট এরিয়া নিই এই জায়গাতে, তাহলে এই জায়গাতে প্রবাবিলিটি হচ্ছে সবচেয়ে বেশি মলিকিউল থাকার। এই যে ভেলোসিটিতে সব থেকে বেশি সংখ্যক মলিকিউল মুভ করতে চাইবে, সেটাই হচ্ছে তার মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে কোন ভেলোসিটিটাতে সব থেকে বেশি সংখ্যক মলিকিউল মুভ করতে চাইবে, তাহলে এই ভেলোসিটিটাকে আমরা বলছি মোস্ট প্রবাবল ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি, মোস্ট প্রবাবল সিএমপি। তো মোস্ট প্রবাবল ভেলোসিটিটা আমরা দেখবো যে কোনটা মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাই মোস্ট প্রবাবল ভেলোসিটি কোথায়, যখন আমাদের ম্যাক্সিমাম আছে। তাহলে যে জায়গাতে ম্যাক্সিমা আছে সেইটাতেই হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটিটা আছে। তাহলে ম্যাক্সিমা বের করার জন্য কি করতে হয়, এই টার্মটাকে আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করে দিয়ে সেটাকে করে দেবো জিরো। ম্যাক্সিমা বের করার নিয়ম তাই তো, যে একটা ইকুয়েশন যদি থাকে, সেই ইকুয়েশনে ম্যাক্সিমা কি করে বের করি, ডেরিভেটিভ করে সেই ডেরিভেটিভটার জিরোর সঙ্গে ইকুয়েট করে দিই, দিয়ে আমরা ম্যাক্সিমা বের করি। তো এটা যদি ডেরিভেটিভ করা হয় ইকুয়েশনটা, তাহলে এই ইকুয়েশনটা আসে এবং সেটাকে জিরো কনসিডার করেছে। তাহলে জিরো কনসিডার করার পরে এইখানে এই যে টার্মটা, এই টার্মটাকে আমরা জিরো ধরবো। তাহলে এটা পুরোটা, এটা ইন্টু এটা জিরো, তাহলে এটা ইকুয়াল টু জিরো।
তাহলে এই টার্মটাকে যদি আমরা জিরো কনসিডার করি, এইখানে এই টার্মটাকে যদি আমরা জিরো কনসিডার করি, তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটিটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে মোস্ট প্রবাবল ভেলোসিটি হচ্ছে √2RT/m। তাহলে এটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে মোস্ট প্রবাবল ভেলোসিটিটা কত, √2RT/m। এটাই আমাদেরকে মনে রাখতে হবে ইকুয়েশন থেকে। তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটিটা আমরা এইভাবে পাবো ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে। তাহলে আমরা কনসিডার করব যে কার্ভের এই জায়গাতে, এটা ম্যাক্সিমাতে, যে জায়গায় ম্যাক্সিমাটা হয়েছে সেই জায়গাতেই সেই ভেলোসিটিতে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি মলিকুলের। ওই জন্যে মোস্ট প্রবাবল ভেলোসিটি যেটা হবে সেটা সেই ম্যাক্সিমাতেই পাওয়া যাবে। আর ম্যাক্সিমা বের করার জন্য আমরা কি করছি, প্রথমে ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু ডিউ, করার পরে সেটাকে ইকুয়েট করছি জিরোর সাথে। ইকুয়েট করার পর যেহেতু এটা ইন্টু এটা জিরো, তাহলে এই টার্মটা ইকুয়াল টু জিরো, তাহলে ওই টার্মটাকে জিরো করে আমরা সেখান থেকে মোস্ট প্রবাবল ভেলোসিটি বের করছি। আমাদের এখানে আর কিছু জানতে হবে না, আমাদের শুধু জানতে হবে যে মোস্ট প্রবাবল ভেলোসিটি ভ্যালুটা কত। এইটুকু মনে রাখতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। আমাদের পরীক্ষা ডাইরেক্ট হয়তো এটা জিজ্ঞেস করবে যে মোস্ট প্রবাবল ভেলোসিটি কত। মোস্ট প্রবাবল ভেলোসিটি হচ্ছে √2RT/m। আচ্ছা, এবার আবার আমি কার্ভটাতে যাই। তাহলে এইখানে হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, তাহলে এই ভেলোসিটিটা হচ্ছে মোস্ট প্রবাবল UMP। তাহলে যদি মোস্ট প্রবাবল ভেলোসিটি আমরা দেখি, ইকুয়েশন কি, মোস্ট প্রবাবল ভেলোসিটির ইকুয়েশন হচ্ছে √2RT/m। টেম্পারেচারের সাথে এটা কিভাবে রিলেটেড, ডাইরেক্ট কোশ্চেন হতে পারে। তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি এটা টেম্পারেচারের সাথে, স্কোয়ার রুট অফ টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল। তাহলে আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কি হবে, মোস্ট প্রবাবল ভেলোসিটি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? টেম্পারেচার ডাবল করা হলো, মোস্ট প্রবাবল ভেলোসিটি কত গুণ হবে, এরকম কোশ্চেন হতে পারে যে টেম্পারেচার ডাবল করা হলো, মোস্ট প্রবাবল ভেলোসিটি কত গুণ হবে। তাহলে টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি এভাবে ইনক্রিজ করবে, এভাবেই। তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি ইনক্রিজ করবে, তাহলে কার্ভটা কিরকম হবে সেটা দেখার চেষ্টা করুন একবার। ধরুন এটা T1 টেম্পারেচারে, এবার একটা T2 টেম্পারেচার আমি নিচ্ছি, যে T2 টেম্পারেচারে, হ্যাঁ বলুন সৌভিক স্যার বলুন। স্যার বলছি এটা T2 আর 1D আলাদা আলাদা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলুন স্যার। স্যার বলছি T2D আর 1D এগুলোর ক্ষেত্রে কি আলাদা আলাদা করে করতে? T⁴ আপনার কথাটা ক্লিয়ার আসছে না। না বলছি স্যার এটা 3D 2D আর 1D তিনটে ডাইমেনশনের ক্ষেত্রে কি আলাদা আলাদা করে করতে হবে? না না না, একটাই এভারেজ করতে হবে, আলাদা আলাদা করে পড়ার দরকার নেই। ঠিক আছে, এইটুকুই শুধু মনে রাখলেই হবে। এই পরীক্ষাতে যা কোশ্চেন আসবে তাতে খুব বেশি কঠিন কোশ্চেন আসবে না। আচ্ছা, এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে যে টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটিটাও ইনক্রিজ করবে। তাহলে কার্ভটা কি হবে, কার্ভটা এইরকম হয়ে যাবে। তাহলে এবার মোস্ট প্রবাবল ভেলোসিটিটা এখানে, এটা T2 টেম্পারেচারে, তাহলে T2 টেম্পারেচারটা T1 এর থেকে বেশি। তাহলে এমনি যদি এই কার্ভটা দিয়ে জিজ্ঞেস করে টেম্পারেচার রেঞ্জ বলুন, ধরুন একটা কোশ্চেন দিল, এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন যেটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে আসে, এই কার্ভটা দিয়ে দেয় 1/n dn du, আর এইদিকে ইউ কার্ভ দিয়ে দিল, প্রথমে একটা কার্ভ, সেকেন্ড একটা, থার্ড একটা, এরকম T1 T2 T3। টেম্পারেচারের শুধু অর্ডারটা জিজ্ঞেস করবে যে T1 T2 T3 এর অর্ডার কি। তাহলে আমরা কি দেখবো, আমরা দেখবো এখানে মোস্ট প্রবাবল ভেলোসিটি ফার্স্ট T1 এর ক্ষেত্রে, T2 এর ক্ষেত্রে মোস্ট প্রবাবল ভেলোসিটি এখানে, T3 এর ক্ষেত্রে মোস্ট প্রবাবল ভেলোসিটি এখানে। তাহলে যত মোস্ট প্রবাবল ভেলোসিটি ইনক্রিজ করছে তার মানে টেম্পারেচার তত বেশি, তো T3 হচ্ছে বেশি দেন T2 দেন T1। এটা একটা কোশ্চেন হতে পারে, অর্ডারটা জিজ্ঞেস করলো কার্ভটা দিয়ে। এবার আমার একটা কোশ্চেন আছে, সে কোশ্চেনটা হলো যে এই কার্ভটার দেখবেন যে এই হাইটটা, তার মানে এখান থেকে শুরু করে এই যে হাইটটা আমি লিখছি, এই হাইটটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করছে যত টেম্পারেচার বাড়ছে, কার্ভটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এটার কি কারণ হতে পারে? এই কার্ভটা যদি দেখেন একবার, কোথায় গেল, এই যে কার্ভটা যদি দেখেন, তাহলে প্রথমটার ক্ষেত্রে এই যে হাইটটা,
এটা যতটা, সেকেন্ড কার্ভটা হায়ার টেম্পারেচারে এই হাইটটা কম হবে। এটা কি জন্য হতে পারে শুভজিৎ স্যার? বলুন শুভজিৎ স্যার। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, এটা কারণ হতে পারে, দেখুন টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ এটা কনস্ট্যান্ট থাকবে। এরিয়া আন্ডার দ্য কার্ভটা কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, এরিয়া আন্ডার দ্য কার্ভটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই এরিয়া আন্ডার দ্য কার্ভ তো ওয়ান, আমি বললাম যে পুরো এরিয়া মানে কি টোটাল প্রবাবিলিটি তো ওয়ান, সেটা সব মলিকুল প্রবাবিলিটি ওয়ান। তো এরিয়া আন্ডার দ্য কার্ভটা সেম থাকবে। ওই জন্যে যখন আমি এই এক্স অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর যখন আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি, তখন উপরের দিক থেকে এটা কিছুটা কমে যাবে। এই জন্যেই এই পুরো এরিয়াটা একই থাকবে, মানে আগের কার্ভের যা এরিয়া পরের কার্ভের এরিয়াটাও একই থাকবে। ওই জন্য উপর যদি আপনি এই অ্যাক্সিস বরাবর ইনক্রিজ করিয়ে দেন, তাহলে উপর থেকে অ্যাক্সিস বরাবর এটা ডিক্রিজ করে যাবে। তাহলে এই জিনিসটাই আমাদের এখান থেকে একটুখানি মাথায় রাখতে হবে। কার্ভের ক্ষেত্রে টেম্পারেচার রিলেটেড, এখানে টেম্পারেচারের সাথে এটার কিরকম রিলেশন আছে। তাহলে এই একটা পার্ট আমরা দেখলাম, এটাই ইম্পর্টেন্ট এই জায়গা থেকে। আচ্ছা, এবার আসুন পরের পরের জায়গাটা দেখি। তাহলে এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেমও আসতে পারে। আচ্ছা, এবার এই ম্যাক্সওয়েলের ডেরিভেশন থেকে আমরা বাকি জিনিসগুলো দেখবো। এভারেজ স্পিড, এভারেজ স্পিড হচ্ছে যে এই ইকুয়েশনটা একবার দেখুন। ইকুয়েশনটা কি আছে, যে ধরুন আমি যে কন্টেনারটা কনসিডার করেছি, সেই কন্টেনারের মধ্যে অনেকগুলো গ্যাস মলিকুল আছে। কেউ একটা U1 ভেলোসিটিতে মুভ করছে, আর একটা মলিকুল U2 ভেলোসিটিতে মুভ করছে, আর একটা মলিকুল U3 তে মুভ করছে। তো আমি যদি সবার ভেলোসিটিগুলোকে যোগ করি, তাহলে এটা এরকম হবে U1 প্লাস U2 প্লাস U3 প্লাস U4 ডট 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 UN ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকুলস। আমরা n কনসিডার করেছিলাম, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকুলস। তাহলে এই টার্মটা আমাদের বলবে এভারেজ ভেলোসিটি। তাহলে যখন ইউ এর উপর এরকম একটা বার দেওয়া হবে, সেটা হচ্ছে এভারেজ ভেলোসিটি। তাহলে এভারেজ ভেলোসিটিটা হবে এটা, এটাকে এভাবেও লেখা যায়। এই এভারেজ ভেলোসিটিটাকে আমরা যদি ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ওই জায়গাটা থেকে দেখি, তাহলে এই এই জিনিসটা আমরা জানি, এই টার্মটা ডিএনইউ বাই এন। তাহলে এই পার্টটাকে যদি এখানে এরা বসিয়ে দেয়, তাহলে এইরকম একটা ইকুয়েশন আসে। এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করতে হবে এখানে 0 টু ইনফিনিটিতে। এটা ইন্টিগ্রেশনের জন্য আমরা বিটা ফাংশন ইউজ করবো, তো সেটা আমাদের এখানে কোনো করার দরকার নেই। আমরা শুধু ফাইনাল রেজাল্টটা জানবো। ফাইনাল রেজাল্টটা হবে এটা, যে এভারেজ ভেলোসিটি যেটা হবে সেটা হবে √8RT/πm। এখন এই 8RT/πm সেটা হচ্ছে এভারেজ ভেলোসিটি হবে গ্যাসের ক্ষেত্রে। শুধু এইটুকুই মনে রাখতে হবে, এটাই ইম্পর্টেন্ট, এটাই বারবার আমাদের পড়তে হবে। এইটাই মনে রেখে আপাতত মনে রাখতে হবে পরীক্ষার জন্য। ঠিক একই রকম ভাবে রুট মিন স্কোয়ার স্পিড, রুট মিন স্কোয়ার ভেলোসিটি যদি দেখি, তাহলে সেটা কি রকম। আমরা কি করব, যে ধরুন আবারও একই রকম ভাবে এখানে একটা কন্টেনার নিয়েছি, সেই কন্টেনারের মধ্যে গ্যাস মলিকুল আছে, একটা ভেলোসিটি U1। তাহলে আমি কি করব, তার U1 এর স্কোয়ার করব, হয়ে গেল। সেকেন্ড মলিকুলটার ভেলোসিটি U2, তাহলে আমি তার কি করব, U2 এর স্কোয়ার করব। থার্ড মলিকুলটার ভেলোসিটি U3, এরকম করে U3 এর স্কোয়ার করব। সমস্ত গ্যাস মলিকুলগুলোর এই স্কোয়ার ভেলোসিটিগুলোকে যোগ করব, তাহলে কি হলো, U1 স্কোয়ার প্লাস U2 স্কোয়ার প্লাস ডট 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 UN স্কোয়ার। এটা পুরো যোগ করে দিলাম। যোগ করে তার আমি এভারেজ নেব, তাহলে মিন স্কোয়ার স্পিড পাবো। তাহলে এইটুকু হয়ে যাবে মিন স্কোয়ার স্পিড। দেখুন ইউ স্কোয়ারের এভারেজ, তাহলে ইউ স্কোয়ারের এভারেজ এটাই হবে U1 স্কোয়ার প্লাস U2 স্কোয়ার প্লাস U3 স্কোয়ার, এরকম করে যাবে ডিভাইডেড বাই n। কিন্তু এখানে একটা রুট করতে হবে। আমি যদি এখানে বের করতে চাই যে ইউ আরএমএস, তাহলে এটা হবে √ইউ এভারেজের স্কোয়ার। এই √ইউ এভারেজের স্কোয়ার যদি না হয়, তাহলে সেটা এইরকম একটা ইকুয়েশন দেবে ম্যাক্সওয়েল থেকে। এটাকেও যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমরা পাবো হচ্ছে এই 3RT/m। তাহলে ইউ আরএমএস এইটুকুই শুধু মনে রাখতে হবে, √3RT/m। তাহলে এই তিনটে ভেলোসিটি আমাদেরকে মনে রাখতে হবে, এভারেজ ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি আর মোস্ট প্রবাবল ভেলোসিটি। ওকে, তাহলে এই তিনটের যদি একবার আমরা রেশিও দেখি,
এইটা পরীক্ষা আসতে পারে, ডাইরেক্ট কোশ্চেন হতে পারে যে এই তিনটের রেশিও কত। যদি এই তিনটের রেশিও দেখি তাহলে এই রেশিওটাই একবার দেখে নেবেন যে এবার কোনটা বড় কোনটা ছোট আমি এটা কার্ভ থেকে বোঝাচ্ছি। দেখুন কার্ভে আমি দেখাচ্ছি যে কোনটা বড় আর কোনটা ছোট। ধরুন আমরা একটা ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন কার্ভ বানাচ্ছি, ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভ বানাচ্ছি। তাহলে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভটা হবে আমাদের এরকম 1/n তাহলে এরকম একটা আমরা কার্ভ পাবো। এবার এই কার্ভের এইখানে যে ভেলোসিটিটা ছিল যেটা ম্যাক্সিমাতে, সেইটা হচ্ছে ইউ মোস্ট প্রবাবল। আরএমএস ভেলোসিটিটা এরকম জায়গায় যদি থাকে, আরএমএস ভেলোসিটিটা এর থেকে বেশি, তাহলে ধরুন আরএমএস ভেলোসিটিটা এখানে, ইউ আরএমএস এখানে, এভারেজ ভেলোসিটিটা এই দুটোর মাঝে থাকবে। তাহলে এটা আমাদের মনে রাখতে কোনো অসুবিধা হবে না আশা করছি, যে এভারেজ ভেলোসিটিটা এই দুটোর মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকবে। তাহলে এইখানে হবে ইউ এভারেজ বা ইউ বার দিয়ে লিখেছে, এভারেজ ভেলোসিটিটা এর মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকবে। তাহলে এভারেজ হবে মোস্ট প্রবাবল আর আরএমএস এর আগে। তো একটা কোশ্চেন এরকম হয়, এরকম একটা কার্ভ দিয়ে দিল, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ভ দিয়ে দিল, দিয়ে এরকম তিনটে দাগ টেনে দেবে, চারটে দাগ টেনে দেবে, দিয়ে বলবে এ বি সি ডি, এই চারটে অপশন দেবে, দিয়ে জিজ্ঞেস করবে যে কোনটা মোস্ট প্রবাবল ভেলোসিটি বা কোনটা আরএমএস ভেলোসিটি বা কোনটা এভারেজ ভেলোসিটি। তো এরকম একটা যদি কার্ভ দিয়ে জিজ্ঞেস করে তাহলে কোশ্চেনটার অ্যান্সার এরকম করে আমরা দেবো, যেটা ম্যাক্সিমামে থাকবে সেইটা মোস্ট প্রবাবল হবে, ম্যাক্সিমাতে যেটা থাকবে সেটা মোস্ট প্রবাবল ভেলোসিটি হবে। তাহলে এই ভেলোসিটিটাকে আমরা মোস্ট প্রবাবল কনসিডার করবো এই জায়গাতে। তাহলে এখানে যে ভেলোসিটিটা হচ্ছে, আর এই এই দাগটা যেখানে কাট করছে এটা হচ্ছে এভারেজ আর পরেরটা আরএমএস। তাহলে এই তিনটে ভ্যালুই আমরা জানবো, এটার কোনো সিগনিফিকেন্স থাকবে না। তাহলে এবিসিডি এরকম অপশন দিয়ে আমাদেরকে এভারেজ আর আরএমএস আর মোস্ট প্রবাবল ভেলোসিটি জিজ্ঞেস করতে পারে। এই অবধি কারো কোনো ডাউট আছে? দেখুন একবার এই জিনিসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই জিনিসটাও আসতে পারে, এই অর্ডারটাও জিজ্ঞেস করতে পারে যে কোনটা সবচেয়ে বড়। তাহলে আরএমএস হচ্ছে, তারপরে এভারেজ, আর সবচেয়ে কম এক্ষেত্রে মোস্ট প্রবাবল। এই এই অপশনটাও থাকতে পারে। ওকে, তাহলে এই অবধি এটা হয়ে গেল। তাহলে এই জিনিসটা আমরা দেখে নিলাম, কোথায় গেল। তাহলে এই সিলেবাসে আমাদের এখানে ছিল মিন আরএমএস অ্যান্ড মোস্ট প্রবাবল ভেলোসিটিস, আর এখানে ছিল হচ্ছে ম্যাক্সওয়েল ল, এফেক্ট অফ টেম্পারেচার অন দ্য ডিস্ট্রিবিউশন। টেম্পারেচারের এফেক্ট আমি বললাম যে যত টেম্পারেচার ইনক্রিজ করবে মোস্ট প্রবাবল ভেলোসিটি ইনক্রিজ করবে, কার্ভটা তত ফ্ল্যাটেন হয়ে যাবে। এটাও এখানে আমরা দেখলাম। এবার আসি, আচ্ছা, এক্সপ্রেশন অফ ফর ভেরিয়াস টাইপ অফ ভেলোসিটিস ফ্রম ম্যাক্সওয়েল ইকুয়েশন, এটা হয়ে গেল মোস্ট প্রবাবল, আরএমএস অ্যান্ড এভারেজ। আচ্ছা, লাস্ট হচ্ছে যেটা আছে এই পয়েন্টে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন। এক্স্যাক্টলি সেম টাইপের, কার্ভটাও একই রকম, একটুখানি শুধু আলাদা। আমরা যদি দেখি কোনো গ্যাসের এভারেজ কাইনেটিক এনার্জি হচ্ছে 3/2 কেটি। এই কোশ্চেনটা ডাইরেক্ট আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে গ্যাসের কাইনেটিক এনার্জি
এক্সেল। ওকে, তো এই পয়েন্টটা একবার দেখে নেবেন যে কাইনেটিক এনার্জি হচ্ছে 3/2 কেটি। আচ্ছা, এখান থেকে যদি আমরা এই ইকুয়েশনে এটার একটা ডেরিভেটিভ করি, দেখবেন একই রকম একটা ইকুয়েশন পাওয়া যায়। এই একই রকম একটা ইকুয়েশন পাওয়া যায় এনার্জি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও। তো এনার্জি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে ইকুয়েশনটা পাওয়া যায় সেই ইকুয়েশনের ক্ষেত্রে একটুখানি ডিফারেন্স আছে। সেটা আগেরটা ছিল ইউ স্কোয়ার, আর এইখানে থাকবে হচ্ছে রুট। এনার্জির ক্ষেত্রে এটা রুট ই থাকবে। তো এই জন্যে এইখানে কার্ভটা যদি দেখা যায়, এই কার্ভটা ওই কার্ভটার মধ্যে একটু ডিফারেন্স দেখতে পাচ্ছেন কি কোনো? এটা হচ্ছে একই রকম কার্ভ যেটা আমরা ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখছি, ঠিক সেম কার্ভ আমরা এনার্জি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও দেখব। তো এনার্জি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে কার্ভটা হবে সেটা হচ্ছে এরকম, যে এটা কনসেপ্টটা এরকম যে গ্যাস মলিকুলগুলো আছে সবার এনার্জি সমান হবে না, কারো এনার্জি বেশি হবে, কারো এনার্জি কম হবে। ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও তাই, যে একটা কন্টেনারের মধ্যে যতগুলো গ্যাস মলিকিউল আছে, এটা সিগনিফিকেন্সটা একবার আমি বলি, যে একটা কন্টেনারের মধ্যে যতগুলো গ্যাস মলিকিউল আছে সবার এনার্জি যেমন সমান হবে না, তেমনি সবার ভেলোসিটিও সমান হবে না। তো এটা বলতে চাইছে, এই কার্ভটা এটাই রিপ্রেজেন্ট করছে যে খুব কম ভেলোসিটিতে থাকে এইরকম মলিকুলের সংখ্যাও কম, আবার খুব বেশি ভেলোসিটিতে থাকে এরকম মলিকুলের সংখ্যাও কম। ঠিক একই রকম ভাবে খুব কম এনার্জি থাকে এরকম মলিকুলের সংখ্যাও কম। যেমন আমি এখানে যদি দেখি, যেখানে এনার্জিটা প্রায় জিরোর কাছাকাছি, এই জায়গাতে মলিকুলের সংখ্যা কম, এরিয়াটা দেখুন, এই এরিয়াটা কম। এরিয়া আন্ডার দ্য কার্ভই কিন্তু ফ্র্যাকশন অফ মলিকুলকে রিপ্রেজেন্ট করে, এখানেও তাই, এরিয়া আন্ডার দ্য কার্ভই ফ্র্যাকশন অফ মলিকুলকে রিপ্রেজেন্ট করে। তাহলে এইখানে যদি আমি একটা ছোট্ট এরিয়া কনসিডার করি, তাহলে দেখবেন এই এরিয়াটা ছোট হবে। কিন্তু আবার হায়ার এনার্জিতেও দেখবেন এরিয়াটা কিন্তু ছোট হবে, মাঝামাঝি এই এরিয়াটা সবচেয়ে বেশি। তো ম্যাক্সিমাম সংখ্যক মলিকিউলই মাঝামাঝি কোনো একটা এনার্জিতে বিলং করে। তো এবার এই কার্ভটা আর আগের কার্ভটার মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা এই জায়গাতে, যে এই কার্ভটা দেখবেন যে এখান থেকে যখন এটা উঠছে তখন এটা স্টিপার হচ্ছে, মানে র্যাপিডলি ইনক্রিজ করছে। কিন্তু ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের কার্ভটা ছিল যে এটা স্মুথলি ইনক্রিজ করতো আবার স্মুথলি ডিক্রিজ করতো, ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের কার্ভটা। কিন্তু যেটা এনার্জি ডিস্ট্রিবিউশনের কার্ভ, সেটা এখান থেকে র্যাপিডলি ইনক্রিজ করবে, আবার যখন ফল করবে তখন সেটা স্মুথলি ফল করবে। এইটাই ডিফারেন্স শুধু ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভ আর এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভের মধ্যে, আর বাকি সবটা একই রকম। এবার আমি ধরে নিচ্ছি এখানে একটা এনার্জি, ধরুন এই পার্টিকুলার এনার্জি, এর থেকে বেশি এনার্জি যে সমস্ত মলিকিউল আছে তারা রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে। তার মানে কি, এই এরিয়ার মধ্যে যে সমস্ত মলিকিউল আছে তারা রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে এখানে। আর এই এনার্জিটাকে আমি বলছি যে এই এনার্জিটা হচ্ছে আমার থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড এনার্জি হচ্ছে সেই এনার্জিটা যে এনার্জির থেকে বেশি এনার্জি থাকলে তবেই সেই মলিকুলগুলো রিয়াকশনে পার্টিসিপেট করতে পারবে। তো আমি থ্রেশহোল্ড এনার্জির থেকে বেশি মলিকুলগুলো হচ্ছে এই রিজিয়নের মধ্যে থাকছে, এইটা হচ্ছে আমার T1 টেম্পারেচার। এখন আমরা যদি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে আগের মতোই একই রকম ঘটনা ঘটবে। টেম্পারেচার চেঞ্জ করলে কার্ভটা এরকম করে যাবে। তাহলে যখনই টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, T2 টেম্পারেচারটা হচ্ছে হায়ার দেন T1 টেম্পারেচার। তাহলে T2 টেম্পারেচারের ক্ষেত্রে কি হবে, যখন টেম্পারেচার হায়ার হবে তখন দেখুন এই একটা এরিয়া নতুন করে অ্যাড হয়ে যাচ্ছে, এইখানে একটা নতুন এরিয়া অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে কি, এবার আরো বেশি সংখ্যক মলিকিউল রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে। তাহলে রিয়াকশনের যে রেট সেটা কি হবে, ইনক্রিজ করবে। তাহলে এই জায়গাটা আমরা দেখব যে যদি টেম্পারেচার আমরা ইনক্রিজ করি তাহলে বেশি সংখ্যক মলিকুল থ্রেশহোল্ড এনার্জিকে ক্রস করতে পারে, ওই জন্য রিয়াকশনের রেটও কি হয়, ইনক্রিজ করে। তো এই লাইনটা এখানে আমাদের লাস্টে লেখা আছে যে এফেক্ট অফ টেম্পারেচারের ক্ষেত্রে যদি দেখা হয়
এফেক্ট অফ টেম্পারেচারের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে একটা লাইন লেখা আছে যে ইন কেস অফ স্টাডি টেম্পারেচার রিঅ্যাকশন রেট ইজ রিকোয়ার্ড দ্য ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং এনার্জি ইকুয়াল টু আর গ্রেটার দ্যান দ্য মিনিমাম এনার্জি, যেটা থ্রেশহোল্ড এনার্জি থেকে বেশি হতে হবে। ইট ইজ নোন অনলি দোজ মলিকুলস which have energies equal or greater than the threshold energy. থ্রেশহোল্ড এনার্জি থেকে যাদের বেশি এনার্জি হবে তারাই রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, তারাই হচ্ছে কেমিক্যালি রিঅ্যাক্ট করবে। সিন্স দিস ফ্র্যাকশন ইনক্রিজেস উইথ টেম্পারেচার, দ্য রেট অফ কেমিক্যাল রিঅ্যাকশন অলসো ইনক্রিজেস উইথ টেম্পারেচার। ওই জন্য টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে রেট অফ কেমিক্যাল রিঅ্যাকশন অলসো ইনক্রিজ করে। তাহলে এই পয়েন্টটা এখান থেকে শুধু আমাদেরকে মনে রাখতে হবে, এই দুটো জিনিসই আমাদের এখানে আছে। তাহলে আমরা যদি সিলেবাসটা আরেকবার দেখি, এই সিলেবাসে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন, ওইখানে বোলজম্যান যে ই টু দি পাওয়ার যে টার্মটা থাকে সেটাকে বোলজম্যান ফ্যাক্টর আমরা বলি, এটা আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্সও দেখতে হবে। আর লাস্ট পার্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্যারোমেট্রিক ফর্মুলা। ব্যারোমেট্রিক ফর্মুলাটা আমরা এখান থেকে দেখব। একটা জিনিস আপনারা জানেন যে যত আমরা উপরের দিকে যাই, হাইট যত আমরা ইনক্রিজ করি, তত কি হয়, প্রেশার কমতে থাকে। কতটা প্রেশার কমে সেটার একটা ক্যালকুলেশন করা হয়। তাহলে এইখানে আপনি এই জিনিসটা একবার দেখে নেবেন। ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশনের জাস্ট আমাদেরকে ইকুয়েশনটা শুধু মনে রাখতে হবে যে হাইটের সাথে সাথে প্রেশার কিভাবে চেঞ্জ হয়। লিকুইডের ক্ষেত্রে ডেরিভেশনটাও করা আছে, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা রো জিএইচ। তাহলে একটা এইচ উচ্চতায় যেটা প্রেশার হবে সেটা জিরো হাইটে যে প্রেশার হবে তার থেকে রো জিএইচ কম হবে। রো যেখানে হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড। আর গ্যাসের ক্ষেত্রে এই রোটাকেই চেঞ্জ করে এম বাই ভি লেখা হবে, অথবা এম বাই ভি ইকুয়াল টু পি এম বাই আর টি। এই জিনিসটা একবার বলে দিই যে কোনো কিছু ডেন্সিটি যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কি করতে হয়, তার মাস ওভার ভলিউম লিখতে হয়। তাহলে আমরা যদি মাস না জানি তাহলে কি আমরা ডেন্সিটি ক্যালকুলেট করতে পারবো? কোনো ম্যাটেরিয়ালের আমরা ধরুন মাস জানি না, তাহলে কি তার আমরা ডেন্সিটি ক্যালকুলেট করতে পারবো? মাস না জানলে কি ডেন্সিটি ক্যালকুলেট করতে পারবো? গ্যাসের ক্ষেত্রে সেটা পসিবল। গ্যাসের ইকুয়েশন হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পিভি এন এর জায়গায় আমরা লিখবো হচ্ছে ডাব্লিউ বাই এম, মাস বাই মোলার মাস, আরটি। তাহলে আমি যদি এখানে লিখি পিএম বাই আরটি, এটা হয়ে যাবে ডাব্লিউ বাই ভি। আর এই ডাব্লিউ বাই ভি মানে মাস ওভার ভলিউম, সেটাই হচ্ছে আমাদের ডেন্সিটি। তাহলে গ্যাসের ডেন্সিটি জানার জন্য আমি যদি গ্যাসের প্রেশার জানি, আর কোন গ্যাস জানি, এম মানে মোলার মাস অফ গ্যাস, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টেম্পারেচার, প্রেশার টেম্পারেচার জানলেই আর কোন গ্যাস জানলেই আমরা গ্যাসের ডেন্সিটি মেজার করতে পারি। এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসে যে একটা গ্যাসের ডেন্সিটি মেজার করতে দেয় কিন্তু তার মাস বলে দেয় না, ভলিউমও বলে দেয় না। তাহলে দেখা যায় আমরা ভাবি যে ডেন্সিটি মেজার করব, মাসও জানি না, ভলিউমও জানি না, তাহলে ডেন্সিটি কি করে মেজার করব? গ্যাসের ক্ষেত্রে সেটা ডেন্সিটিটা মেজার করা সম্ভব, কারণ গ্যাসের যদি প্রেশার আর টেম্পারেচার যদি শুধু আমরা জানি আর কোন গ্যাস সেটা যদি জানি, তার ডেন্সিটি আমরা মেজার করতে পারবো। তার ডেন্সিটি আমরা অনায়াসে মেজার করতে পারি এই ইকুয়েশনে পিএম বাই আরটি। তো এইখানে যেটা রো থাকবে লিকুইডের ক্ষেত্রে, লিকুইড আর গ্যাসের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নেই। আমরা বলেছি যে বেসিক ডিফারেন্সটা এখানেই যে লিকুইডের মধ্যে মলিকুলগুলো কাছাকাছি থাকে, গ্যাসের মধ্যে মলিকুলগুলো একটু দূরে দূরে থাকে। ওই জন্যে লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে এই জায়গাটাকে শুধুমাত্র আমরা চেঞ্জ করে দেবো, তাহলেই আমাদের ইকুয়েশন হয়ে যাবে। তো আমরা আলটিমেটলি এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা আপনাদেরকে মনে রাখতে হবে লিকুইডের গ্যাসের ক্ষেত্রে। এখানে এটা ডেরিভেশনটাও করে দেওয়া আছে, যে ডেরিভেশনটা জানতে চান তা জানবে, নাহলে এই ইকুয়েশনটাই শুধু আমাদের লাগবে। পরীক্ষা যদি নিউমেরিক্যাল প্রবলেম আসে জাস্ট ইকুয়েশনটা আমরা ইউজ করব। আর এই কার্ভটা একবার দেখি। তাহলে গ্যাসের যেটা প্রেশার কোথায় গেল, এটা যত আমরা উপরের দিকে যাব তত গ্যাসের প্রেশার কমতে থাকে, তাই না? সি লেভেল থেকে যত উপরের দিকে যাব তত প্রেশার কমতে থাকে। তাহলে এটা যদি একটা প্লট করা হয়, ইকুয়েশনটা দেখুন একবার। একদিকে আছে ln পি বাই পি নট, আর একদিকে আমরা নেব 1/t। তাহলে ln পি বাই পি নট এটাকে আমি ধরছি ওয়াই,
আর 1/t-টাকে ধরছি আমি এক্স, তাহলে এটা y ইকুয়াল টু মাইনাস এম এক্স, এরকম একটা ইকুয়েশন আসছে, যেটা স্লোপটা হবে নেগেটিভ স্লোপ, আর সেই স্লোপটা কি হবে mg/rt, mg/rt, এটাই এখানে বলছে যে এই স্লোপটা কি হবে mg/rt মাইনাস mg/rt, এটাই হবে স্লোপ যদি এটা আমরা প্লট করি। আর ওটা যদি এক্সপোনেনশিয়াল প্লট করি তাহলে ওটাই স্লোলি স্লোলি এটা ডিক্রিজ করবে এক্সপোনেনশিয়াল, মানে এই ইকুয়েশনটার বেসিসে যদি আমরা প্লট করি, এই ইকুয়েশনটার বেসিসে যদি আমরা প্লট করি তাহলে আবারও দেখুন এক্সপোনেনশিয়াল টার্ম এখানে আছে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং টার্ম, তাহলে এটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে। জাস্ট এটাই আমাদের জানতে হবে। এবার দুটো জিনিস টেম্পারেচারের সাথে কিভাবে রিলেটেড, এইখানে যে তিনটে টেম্পারেচার দেওয়া আছে T1 T2 T3, T1 T2 T3, এই তিনটে টেম্পারেচারের ক্ষেত্রে T1 T2 T3 ক্ষেত্রে T3টা বেশি হবে। যদি কার্ভ এইরকম কার্ভ দিয়ে যদি শুধু জিজ্ঞেস করে টেম্পারেচার রেঞ্জ তাহলে বলা যাবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সিলেবাস, এর বাইরে আর আমাদের কিছু নেই। তাহলে এই পার্টটা আমরা পুরোপুরি কভার করে নিলাম, দ্য ব্যারোমেট্রিক ফর্মুলা। তাহলে আমাদের এই সেকশন এ এই পুরো পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আগের ক্লাস আর এই ক্লাস মিলিয়ে এই সেকশন এ পুরো পার্টটা আমরা দেখলাম। এই নোটটাও আমি দিয়ে দেবো এখন, এই পুরো গ্যাসিয়াস স্টেটের যে পুরো পিডিএফটা আমি দিয়ে দেবো, যেটা একবার আপনারা দেখে নেবেন। আর কালকে এই পুরো চ্যাপ্টারের উপরে আমি 20টা কোশ্চেনের একটা মক টেস্ট অ্যাপের মধ্যে দিয়ে দেবো। 20টা কোশ্চেনের মক টেস্ট আমি এই পুরো টপিকটার উপরে 20টা কোশ্চেনের একটা মক টেস্টের একটা আমি দিয়ে দেবো অ্যাপের মধ্যে। কারো কোনো কোশ্চেন আছে স্যার বলুন? রেকর্ডিংটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, রেকর্ডিংটাও আমি দিয়ে দেবো, রেকর্ডিংটা এবং এটা আমি দিয়ে দেবো। স্যার এটা কোথায় কিভাবে পাবো? অ্যাপের মধ্যে স্যার পেয়ে যাবেন, অ্যাপ আপনি ইনস্টল করুন, মেধা কেয়ার অ্যাপ, সেই অ্যাপের মধ্যেই এটা পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, ইনস্টল করা হয়েছে, বুঝতে পারছি না মানে কোন জায়গাটাতে এই এসএলএসটি এই যুক্ত হবে। হ্যাঁ, কোর্সের মধ্যে আপনি যখন যাবেন, কোর্সের ভিতরে যখন আপনি এন্টার করবেন তখন আপনি ওই কোর্সের মধ্যে আমি আপনাকে দেখিয়ে দিই একবার, 1 মিনিট। সেটা